ভাবুন তো, পৃথিবীর শেষ জীবিত মানুষগুলো একটি ট্রেনের ভিতর বন্দি, আর ট্রেন থামবেই সবাই মারা যাবে। তবে এই ট্রেনে বেঁচে থাকার মানে সবার জন্য এক নয়। কেউ প্রতিদিন সকালে উঠে ভালো খাবার খায়, আবার কেউ এতগুলো বছর ধরে একটি কালো প্রোটিন বার খেয়ে বেঁচে আছে, যা কিনা অসংখ্য তেলাপোকা দিয়ে তৈরি। আজ আমরা দেখতে যাচ্ছি সায়েন্স ফিকশন ইতিহাসের অন্যতম ডার্ক মাস্টারপিস মুভি স্নোপিয়ার্সার। এই গল্পটি দেখার পর আপনি চারপাশে চেনা সমস্যাকেও নতুন করে সন্দেহ করতে শুরু করবেন। আজ থেকে 17 বছর আগে ঠিক কী ঘটেছিল, কেনই বা পৃথিবীর অবস্থা এরকম হলো, এই ট্রেনের শেষ পরিণতি কি হয়েছিল এবং কিভাবে শেষ পর্যন্ত মানুষ সভ্যতা মুক্তি পেল তা জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সালটি 2031। আজ থেকে 17 বছর আগে হঠাৎ করে তাপমাত্রা বিপজ্জনকভাবে বাড়তে শুরু করে, যার ফলে কয়েকজন বিজ্ঞানী মিলে একটি বিশেষ এক্সপেরিমেন্ট চালায়। তার নাম ছিল CW7। তাদের মূল লক্ষ্য ছিল বায়ুমণ্ডলে একটি বিশেষ রাসায়নিক পদার্থ ছড়িয়ে পুরো পৃথিবীটাকে ঠান্ডা করে তোলা। এই সময় এক্সপেরিমেন্টে কিছু ভুল থাকার কারণে পুরো পৃথিবীর তাপমাত্রা কমার বদলে আরও এটি মাইনাসে চলে যায়। ফলে দেখতে দেখতে পুরো পৃথিবীটা নরকে পরিণত হয়ে যায়। পুরো মানব সভ্য ভেঙে পড়লে বেঁচে যায় মাত্র কয়েকজন মানুষ, যাদের আশ্রয় কেন্দ্র হয়ে ওঠে একটি ট্রেন। ট্রেনটি পুরো পৃথিবী ঘুরতে থাকে একটানা, কারণ এটি একবার থামলে ইঞ্জিন জমে বন্ধ হয়ে যাবে, ফলে সবাই ঠান্ডায় জমে মারা যাবে। ট্রেনের মালিক ছিল উইলফোর্ড, যাকে এখনো পর্যন্ত কেউ দেখেনি। ট্রেনের শেষের দিকটাতে মুভির ভাষায় নিচের সমাজে কিছু মানুষজন ছিল, মাঝখানের দিকে ছিল পৃথিবীর বিভিন্ন প্রজাতির গাছপালা, বাগান, স্কুল, কলেজ, আর ট্রেনের একদম সামনের দিকে ছিল কিছু ধনী অভিজাত মানুষের থাকার বিলাসিতা সবকিছু। পেছনের বগির গরিব মানুষগুলোকে বেঁচে থাকার জন্য দেওয়া হয় কালো রঙের একটি প্রোটিন বার, যেটা বছর পর বছর তাদের একমাত্র খাবার। প্রতিদিন এই গরিবদের বগিতে 2 জন করে গার্ড আসে এবং প্রোটিন বার দিয়ে চলে যায়। গল্পের এ পর্যায়ে আমরা দুটি চরিত্রের সাথে পরিচয় হয়, কার্টিস ও এডগার। তারা পাগলের মতো সবার বারগুলোকে চেক করতে থাকে। আসলে প্রতিদিন কোনো না কোনো বারের ভেতরে একটি ছোট্ট ক্যাপসুল লুকানো থাকে, আর সেই ক্যাপসুলের ভিতরে থাকে একটি গোপন মেসেজ। কে বা কেন এই মেসেজগুলো পাঠাচ্ছে সেটা তারা জানে না, কিন্তু এটা থেকে তারা সামনে কিভাবে বেঁচে থাকবে তার পূর্ব প্রস্তুতি নিতে থাকে। ঠিক সেভাবে আজকের ক্যাপসুলটি পাওয়া যায় তানিয়া নামের এই মেয়েটির কাছে। এই ক্যাপসুলের ভিতরে আজকে পাওয়া যায় 3টি অক্ষর। এটা দেখে কার্টিস সাথে সাথে ছুটে যায় গিলিয়ামের কাছে। গিলিয়াম হলো গরিব বগির আনুষ্ঠানিক নেতা। তারা বুঝতে পারে 3টা অক্ষরের নাম মানে গুন মিনসুন। এই মিনসুন হলো সিকিউরিটি সিস্টেমের মূল ডিজাইনার, মানে ট্রেনের প্রত্যেকটি দরজার নিরাপত্তা ব্যবস্থা সে নিজেই তৈরি করেছে। এখন সে নিজেই ট্রেনে জেলে আটকে রয়েছে। কার্টিস তখন বুঝতে পারে এতদিন মিনসুন তাদেরকে এই গোপন তথ্যগুলো দিচ্ছিল। এখন তারা নিজেরাই মিলে একটি মাস্টার প্ল্যান তৈরি করে। মিনসুনকে জেল থেকে বের করতে পারলেই তারা ইঞ্জিন রুম পর্যন্ত পৌঁছাতে পারবে এবং উইলফোর্ড নামের এই ট্রেনের মালিককে শেষ করতে পারবে। কেননা তার আদেশে আজ 17 বছর ধরে তারা অত্যাচারিত হচ্ছে, ঠিক মতো খাবার পাচ্ছে না, চলছে পাশবিক অত্যাচার। বিদ্রোহ শুরু হওয়ার আগেই একদিন কিছু গার্ড এসে ছোট্ট বাচ্চাগুলোকে গুনতে শুরু করে। এভাবে গোনা শেষ হলে তারা জোর করে বাচ্চাগুলোকে নিয়ে যেতে চায়। তানিয়ার ছেলে টিম ও অ্যান্ড্রোর ছেলে এন্ড্রিকে একজন মহিলা সরাসরি ট্রেনে নিয়ে যেতে থাকে। চোখের সামনে নিজের সন্তানকে ছিনিয়ে নিতে দেখে তানিয়া চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক সেই মুহূর্তে অ্যান্ড্রো রাগের মাথায় ওই মহিলার দিকে একটি জুতো ছুঁড়ে মারে। এই দৃশ্যে পুরো বগির সাথে সাথে চুপ হয়ে যায়। কেউ কিছু বলতে পারছে না, কারণ এই ট্রেনের কারো কোনো বিষয়ে কথা বলা মানেই মৃত্যুকে ডেকে আনা। এরপর ট্রেনের কর্মকর্তারা এসে অ্যান্ড্রোকে ধরে ফেলে। তাকে একটি শাস্তি দেওয়া হয়। অ্যান্ড্রো যে হাত দিয়ে জুতো ছুঁড়ে মেরেছিল সেই হাতটা ট্রেনের একটি জানালার বাইরে বের করে দেওয়া হয়। -119°C মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার হাতটা একদম পাথরের মতো জমে যায়। তারপর ওই হাতটির উপর একটি বড় পাথর দিয়ে আঘাত করে, তার ফলে হাতটি সেখানে চন্ন বিচ্ছন্ন হয়ে যায়। এই সময় আরেকটি ভদ্রমহিলা এসে অ্যান্ড্রোয়ের মাথার ওপর জুতাটি রেখে সবাইকে অপমান করে বলে উইলফোর্ড তাদের প্রভু এবং ইঞ্জিন তাদের জন্য পবিত্র। এই ভয়াবহ নির্মমতা দেখে বাকি সবাই বুঝতে পারে এভাবে সারা জীবন চলতে দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব তাদের এখান থেকে বের হওয়ার রাস্তা বের করতে হবে। আর এখান থেকে শুরু হয় নতুন যাত্রা। এভাবে একদিন কার্টিস গার্ডদেরকে কিছু কথা বলতে শুনে নেয়। সে দেখতে পায় একজন গার্ড আরেকজন গার্ডকে বলছে যে বন্দুকটি ফেলে দে। এই কথায় কার্টিসের মনে সন্দেহ জাগে যে ওই বন্দুকগুলোতে আসল কোনো বুলেট নেই, কেননা 4 বছর আগে যখন গরিবরা একবার বিদ্রোহ করেছিল তখন গার্ডরা সব বুলেট খরচ করে ফেলেছিল, আর এখন তার ভয় দেখানোর জন্য এই গানগুলো ব্যবহার করছে।
পরের দিন গার্ডরা যখন তাদেরকে প্রোটিন বার দিতে আসে, বগির সবাই মাথা নিচু করে দাঁড়ায়, কিন্তু কার্টিস মাথা নিচু করে না। সে একদম সামনে গিয়ে গার্ডের থেকে বন্দুকটি তার মাথায় তাক করে ধরে এবং ফায়ার করে। অবশেষে সে বুঝতে পারে যে তার সন্দেহটি সঠিক হয়েছে, বন্দুকে কোনো গুলি নেই। এতদিন তাদেরকে বোকা বানানো হচ্ছিল। এই ঘটনা দেখার পরে সবাই গার্ডদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কার্টিসে তৈরি করা একটি লোহার হাতিয়ার দিয়ে তার দরজার গ্যাপ আটকে দেয়। এভাবে বগির পর বগি পেরিয়ে তারা পৌঁছে যায় জেলখানায়। এই বিদ্রোহটি ছিল তাদের মুক্তির শুরু। সামনের লড়াইটি ছিল আরও বিপজ্জনক। জেলখানায় প্রবেশ করার সাথে সাথে তারা বুঝতে পারে এটি কোনো সাধারণ জেলখানা নয়। এখানে মানুষকে অজ্ঞান করে লোহার বক্সে করে ভরে রাখা হয়। এবার একটি বক্স খুলে তারা মেনশনকে বের করে নেয়, কিন্তু তখনই মেনশনের জ্ঞান ফেরেনি। এটা দেখে কার্টিস তখন তার নাকের কাছে ক্রোনল নামের একটি বস্তু ধরে, যা কিনা এটি ড্রাগ ছিল, যার ফলে মুহূর্তের মধ্যে মেনশনের জ্ঞান ফিরে আসে। কার্টিস এখন একে একে তার পুরো পরিকল্পনা মেনশনের সাথে শেয়ার করে এবং একটি শর্ত দেয় যে প্রতিটি দরজা খোলার পরিবর্তে একটি করে ড্রাগ দিবে, আর তবে এ কথা নড়চড় হলে তাকে আবার জেলখানায় বন্ধ করবে। এইসব কথা শুনে মেনশন খুব খুশি হয় এবং তাদের শর্তে রাজি হয়ে যায়। তবে সেও একটি শর্ত দেয়। মেনশন জানে যে তার মেয়ে উইনাকেও তাদের সাথে নিতে হবে। সে জানে জন্মের পর থেকে তার মেয়ে এখন পর্যন্ত বাইরে দুনিয়া দেখেনি, তার জন্মই ট্রেন। এছাড়াও তার রয়েছে এক অদ্ভুত ক্ষমতা, সে দরজার এপার থেকে বলে দিতে পারে দরজার ওপরে কি চলছে। এইসব শুনে কার্টিস তার মেয়েকেও বাক্স থেকে বের করে। এবার শুরু হয় তাদের বিদ্রোহ যাত্রা। প্রথম দরজার কাছে যাওয়া আগেই অর্ণা চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে। তারপর সে জানায় যে এই বগিতে কেউ নেই। এই কনফার্মেশন পেয়ে মেনশন দরজা খুলে দেয়। এভাবেই তারা এক বগি থেকে আরেক বগি পেরিয়ে যায়। তারপর তারা এমন একটি বগিতে পৌঁছায় যেখানে সব জানালা বন্ধ। কার্টিস তখন অবাক হয়ে একটি জানালা খুলে দেয়। প্রায় 17 বছর পর তারা এই প্রথমবারের মতো সূর্যের আলো দেখতে পায়। তারা দেখতে পায় যে পৃথিবী এখনো বরফে ঢাকা। পৃথিবীর এই করুণ অবস্থা দেখে তাদের খুব মায়া হয়, কিন্তু পরের বগিতে তাদের জন্য অপেক্ষা করছে এক অজানা সত্য, যা তারা কেউই জানতো না। একইভাবে আবার পরের বগি দরজা খোলা হয়। এখানে তাদের দেখা হয় পল নামের এক ব্যক্তির সাথে। পল একসময় গরিবদের বগিতে থাকতো। এই বগিতে ছিল বড় বড় মেশিন। কার্টিস লক্ষ্য করে এই মেশিনগুলো থেকে খুব বাজে ধরনের দুর্গন্ধ বের হচ্ছে। কার্টিস মেশিনগুলোর মুখের সামনে গেলে দেখতে পায় বিভিন্ন ধরনের পোকামাকড়, কীটপতঙ্গ ও তেলাপোকার সাথে করে তা একটি বিশাল পাত্রে ঢেলে সেগুলোকে পিষে ফেলা হচ্ছে। আর এগুলো দিয়ে তৈরি হচ্ছে এক প্রোটিন বার, যা কিনা গরিবদের একমাত্র খাবার ছিল। যা দেখে কার্টিসের পায়ের তল থেকে মাটি সরে যায়। কার্টিস অত্যন্ত রাগান্বিত হয়ে পলকে মারতে শুরু করে। পল তখন অত্যন্ত দুঃখের সাথে সবাইকে এটা বলে যে তোমরা তো এতদিন না জেনে এটা খেয়েছ, কিন্তু আমি সব জেনে শুনে এটা খেতাম, কারণ এটাই ছিল আমাদের নিয়তি। এই কথা শুনে কার্টিসের রাগ একদম ঠান্ডা হয়ে যায়। কার্টিস তখন পলে থেকে একটি প্রতিশ্রুতি নেয় যে এই সত্যটা যেন দলের আর কেউ জানতে না পারে, কারণ এটা যদি বাকি সবে জানতে পারে তাহলে সবে না খেয়ে মারা যাবে। ঠিক তখনই কার্টিস লক্ষ্য করে মাটিতে পড়ে আছে একটি ক্যাপসুল। এই সেই ক্যাপসুল যেটা দিয়ে তাদেরকে গোপন তথ্য দেওয়া হতো। তখন পল তাকে জানায় যে সে প্রতিদিন এই ক্যাপসুলগুলো পড়ে পায় এবং সেখান থেকে সে বাড়ির মধ্যে এই ক্যাপসুলগুলো দিয়ে দেয়। কার্টিস ক্যাপসুলের মুখ খোলার সাথে সাথে দেখতে পায় ক্যাপসুলে ওয়াটার লেখা। এটা দেখে তারা বুঝতে পারে যে তাদের পরবর্তী টার্গেট হলো পানি সাপ্লাইয়ের বগে। এর মধ্যে মেনশন সামনে দরজাটি খোলার জন্য আগলে ওয়ানা তাকে মানা করে এবং বলে যে দরজার অপাশে অনেক সৈনিক রয়েছে, কিন্তু ভুলবশত মেনশনের হাত লেগে দরজাটি খুলে যায়। আর সামনের দৃশ্যটি দেখে তাদের সবার দম বন্ধ হয়ে ওঠে। এখানে পুরো বগি জুড়ে ছিল সৈনিক। তাদের হাতে ধারালো কঠোর সহ ছিল নানা ধরনের অস্ত্র। এদেরকে বলা হয় উইলফোর্ডের স্পেশাল ফোর্স। এরপর শুরু হয়ে যায় ভয়াবহ লড়াই। হাতাহাতি ধারালো অস্ত্র দ্বারা একে অপরকে আঘাত করতে থাকে। এই মারামারির এক পর্যায়ে সেখানে উপস্থিত হয় উইলফোর্ডের সহকারী মেসা। সবাইকে উদ্দেশ্য করে বলে যে এতদিন উইলফোর্ড তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে, টেনে তোমাদেরকে জায়গা দিয়েছে, আজ তোমরা তার বিরুদ্ধে লড়াই করছো। তোমাদের কাউকে বাঁচতে দেওয়া হবে না, তোমাদের সবাইকে শেষ করে দিব আমরা, তোমরা অকৃতজ্ঞ। এই বলে মেসা চলে যেতে লাগে এবং সব গার্ডরা তাদের চোখে নাইট ভিশন চশমা পরে নেয়। তারা জানে যে সামনে একটি বিশাল অন্ধকার টানেল আসছে। টানেলে ঢোকার সাথে সাথে চারদিকে অন্ধকার হয়ে যায়। একে একে করে সব গরিবরা যেন তাদের হামলার শিকার হচ্ছিল। এমন সময় কার্টিস একটি মার্শাল জ্বালিয়ে নিয়ে আসে। এভাবে একে একে সবাই মার্শাল হাতে যুদ্ধে নেমে পড়ে। এবার লড়াইটি হয় সামনে সামনে। কার্টিসের দলের রাগ ও জেদের কাছে তারা কেউ টিকতে পারে না। এক সময় গার্ডরা হার মানতে বাধ্য হয়, কিন্তু এই সময় মারামারি এক পর্যায়ে এডগার বিপদে পড়ে যায়। কার্টিস তাকে বাঁচাতে গেলেও ততক্ষণে এডগার মারা যায়। ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা বন্ধুকে এভাবে হারিয়ে কার্টিস খুব ভেঙে পড়ে।
বন্ধু হারানো ব্যথাটা কার্টিস বুকে পাথরের মতো চাপা দিয়ে রাখে, কেননা এখন আর কাঁদার সময় নেই, তাদের এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি। এই সময় তারা মেসাকে ঘিরে ফেলে তাকে বন্দি বানিয়ে নেয়। তানিয়া ও অ্যান্ড্রো পাগলের মতো তাদের বাচ্চার কথা জানতে চায় মেসার কাছ থেকে, কিন্তু মেসা মুখ খোলে না। তখন বুদ্ধি করে কার্টিস মেসাকে এটি শর্ত দেয়, তাকে এক শর্তে তারা ছেড়ে দিবে যদি উইলফোর্ড পর্যন্ত তাদের নিয়ে যেতে পারে। নিজের জীবন বাঁচাতে এর থেকে ভালো আইডিয়া তার কাছে আর ছিল না, তাই তখন সে রাজি হয়ে যায়। তারপর একটার পর একটা বগি পাল্টাতে গিয়ে কার্টিস এবং তার দলের চোখ কপালে ওঠে। তারা যেন দেখতে পায় দুটো সম্পূর্ণ আলাদা পৃথিবীকে। একদিকে তারা না খেয়ে কোনোভাবে জীবনযাপন করছিল, অন্যদিকে বিলাসিতার শেষ নেই। একটা বগিতে আস্ত একটা বাগান, ফুল গাছ, ফল গাছ, নানা ধরনের সবজি লাগানো। পরের বগিতে তারা একটি অ্যাকোরিয়াম দেখতে পায় যেখানে নানা ধরনের মাছ ছিল। তারা সবাই প্রায় থমকে গিয়েছিল এগুলো দেখে। পরের বগিতে গিয়ে তারা একটি 5 স্টার রেস্টুরেন্ট দেখতে পায় যেখানে ছিল নানা রকমের সুস্বাদু খাবার। খাবার দেখে তারা ঠিক থাকতে পারে না, তাড়াতাড়ি করে খাবারের টেবিলে বসে পড়ে। স্টেক, লবস্টার, সুচি সহ নানা ধরনের মুখরোচক খাবার। 17 বছর পর প্রথমবার খাবার দেখে তারা খুবই আনন্দিত হয়ে পড়ে, তাই তারা খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। এই সময় মেসা খাবার খেতে শুরু করে কার্টিস তার সামনে থেকে খাবার কেড়ে নিয়ে তাকে একটি প্রোটিন বার ধরিয়ে দেয়। মেসা বুঝতে পারে এখানে না বলার কোনো উপায় নেই, তাই সে চোখ বন্ধ করে খেতে শুরু করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই একটি স্কুল যেখানে সব ধনীদের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করছিল। এলিসন নামক একটি শিক্ষিকা তখন ক্লাস নিচ্ছিল। তানিয়া, অ্যান্ড্রো অনেকগুলো বাচ্চাকে দেখে তাড়াহুড়ো করে তাদের বাচ্চাগুলোকে খুঁজতে শুরু করে, কিন্তু তাদের বাচ্চাগুলো এখানে ছিল না। ঠিক তখনই এক লোক ট্রলি ভর্তি ডিম নিয়ে আসে বাচ্চাদের জন্য। সেই লোকটি কার্টিসকে একটি ডিম দেয়। কার্টিস ডিমটি থেকে একটি ক্যাপসুল পায়, যে ক্যাপসুলে লেখা ছিল ব্লাড। ব্লাড বলতে কি বুঝিয়েছে কিছু বুঝে ওঠার আগেই উইলফোর্ডের লোকেরা পর্দার আড়াল থেকে একইভাবে গুলি বর্ষণ করে মুহূর্তে পুরো বগি নরকে পরিণত হয়। মানুষ মেঝেতে শুয়ে পড়েছে। এই সময় এলসন নামে যে শিক্ষিকা ছিল তার বন্দুকের গুলিতে অ্যান্ড্রো মারা যায়। কার্টিস ও তার দল রাগে অন্ধ হয়ে একে একে তাদেরকে শেষ করে দেয়। চরম মারামারির এক পর্যায়ে ক্লাসরুমের এক টিভিতে ভেসে ওঠে একটি ভিডিও। এখানে দেখা যায় উইলফোর্ডের লোকেরা গিলিয়ামকে হত্যা করছে। এই দৃশ্যে দেখে কার্টিস একদম ভেঙে পড়ে, নিজেকে আর কোনোভাবে যেন শান্ত করতে পারছিল না। একদিকে সে গিলিয়ামকে হারালো এবং অন্যদিকে তার ছোটবেলার বন্ধু এডগারকে। সেই মুহূর্তে কার্টিস কিছু না ভেবে মেসাকে গুলি করে দেয়। তবে এরপর থেকে পথ আরও কঠিন হয়ে যায়। উইলফোর্ডের লোকেরা বারবার হামলা করতে থাকে। প্রত্যেকটা হামলায় কার্টিসের দলের লোকজন নির্মমভাবে মৃত্যুবরণ করে। তানিয়াও হামলায় মারাত্মকভাবে আহত হয়। তানিয়া এই পর্যায়ে কার্টিসের হাত টেনে ধরে এবং কার্টিসের থেকে একটি প্রতিশ্রুতি চায়, যেভাবে হোক আমার ছেলেকে তুমি বাঁচাবেই। কার্টিস তাকে কথা দেয় যে সে যেভাবে হোক তার ছেলেকে উদ্ধার করে ছাড়বে। এভাবেই তানিয়ার মৃত্যু হয়। এখন কেবল বেঁচে আছে কার্টিস, মিনসন এবং ওয়ার্না। তিনজন এবার এগিয়ে যায় ইঞ্জিনের রুমের দিকে। কার্টিস যখন ওই দরজা ভাঙতে যাচ্ছিল, ঠিক সেই সময় মিনসন তাকে এসে থামিয়ে দেয়। এই সময় আমরা এক ভয়ঙ্কর ইতিহাস জানতে পারি। ঠিক 17 বছর আগে যখন এই ট্রেনে তাদেরকে তোলা হয়েছিল, তখন প্রথম 1 মাস তাদেরকে কোনো খাবার দেয়নি। হাজার মানুষ একটা ছোট্ট বগিতে গাদাগাদি করে বসেছিল। খিদের জ্বালায় তারা পাগল হয়ে যাচ্ছিল। প্রথম সপ্তাহের মানুষ পানি খেয়ে বেঁচেছিল। দ্বিতীয় তৃতীয় সপ্তাহে তাদের পানি কমে আসে এবং মানুষ মরতে শুরু করে। কোনো উপায় না পেয়ে তারা নিজেদের দলে দুর্বল মানুষের ওপর হামলা করে তাদের মাংস খাচ্ছিল। প্রথমে বৃদ্ধরা, তারপর অসুস্থরা, তারপরে বাচ্চারা। এ যেন এক ভয়াবহ স্মৃতি, যা বলতে গিয়ে কার্টিস বিচলিত হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় গিলেম এসে দাঁড়িয়েছিল তাদের পাশে। গিলেম কোনো কথা না বলে নিজের একটি হাত কেটে সবার সামনে তুলে দেয়। সে বলে, এটা অন্তত খেয়ে যেন বাচ্চাগুলো বেঁচে থাকে। এভাবে গিলেমের আত্ম থেকে অনেকগুলো বাচ্চার জীবন বেঁচেছিল। এগুলো কথা মনে করে কার্টিসের ভেতরে প্রতিশোধের জ্বালা আরও বাড়তে থাকে। সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক উইলিয়াম ফোর্ডকে শেষ করবেই। মিনসো তখন জানায় যে সে অনেকদিন ধরে বাইরের আবহাওয়া লক্ষ্য করছে। সে এখন দেখতে পাচ্ছে যে তাপমাত্রা আস্তে আস্তে অনেক বেড়েছে। পাহাড়ে গায়ে বরফ গলতে শুরু করেছে, অর্থাৎ মানুষ চাইলে এখন বাইরের আবহাওয়া বাঁচতে পারবে। এই কথা বলে মিনসো তার জামার ভেতর থেকে একদলা ক্রোনাল বের করে। সে এগুলো ড্রাগ হিসেবে নয়, বরং সে এগুলো দিয়ে একটি বিস্ফোরক তৈরি করবে এবং পুরো ট্রেনের সামনের বগি উড়িয়ে দেবে। আর এর ফলে ট্রেন থেমে যাবে চিরকালের জন্য। ঠিক সেই মুহূর্তে এক মহিলা এসে হাজির। এই সেই মহিলা যে কিছুদিন আগে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিল। সে কোনো কথা না বলে সরাসরি মিনসনকে গুলি করে দেয় এবং কার্টিসের দিকে তাকিয়ে কার্টিসকে বলে উইলফোর্ড তার সাথে দেখা করতে চায়। এই ঘটনার পর কার্টিস চলে যায় ইঞ্জিন রুমে। আশ্চর্য রকমের শান্ত এবং সুন্দর পরিপাটি একটি রুম দেখে কার্টিস অবাক হয়ে যায়।
কার্টিস দেখতে পায় একটি বয়স্ক লোক একটি চেয়ারে বসে আছে। লোকটি আর কেউ না, এই সেই উইলফোর্ড। ফোর্ড বলে যে তুমি প্রথম মানুষ যে কিনা এই ঘর অবধি পৌঁছাতে পেরেছ, কিন্তু একটা কথা জেনে রাখো, এতক্ষণ যা ঘটেছে তা সবকিছু ছিল আমাদের প্ল্যান। উত্তরে কার্টিস বলে, আমাদের বলতে তুমি কি বোঝাচ্ছ? তখন ফোর্ড বলে যে এগুলো সবই ছিল আমার এবং গিলিয়ামের প্ল্যান, আর এই সব কিছু করা হয়েছে মূলত ট্রেনের মানুষের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য, কারণ আস্তে আস্তে ট্রেনের খাবার সীমিত হয়ে আসছিল। পরিকল্পনা ভাবে গরিবদেরকে বিদ্রোহ করতে দেওয়া হতো। এর ফলে এক এক সময় তাদেরকে হত্যা করে এই ট্রেনের জনসংখ্যা কমিয়ে আনা হতো। তার মানে এটি ছিল এক নিষ্ঠুর পরিকল্পনা। এর মাঝে কার্টিস মশাল জ্বালিয়ে তাদের প্রাণ ভেস্তে দেয়, তাই শাস্তি হিসেবে গিলিয়ামকে হত্যা করা হয়। এসব জানানোর পর উইলফোর্ড কার্টিসকে একটি অফার দেয় যে তার বয়স হয়ে গেছে, তাই কার্টিস এখন এই ট্রেনের দায়িত্ব নেয়। এই কথা শুনে কার্টিস এক মুহূর্তের জন্য থমকে যায়। এদিকে ওয়ার্নার বিস্ফোরণ ঘটানোর জন্য ইঞ্জিন রুমের মেঝেতে একটি রাস্তা তৈরি করার চেষ্টা করছে। এ সময় ওয়ার্নার ওপর গার্ডরা হামলা করলে ওয়ার্নার কাউকে তোয়াক্কা না করে সবাইকে গুলি করে মেরে ফেলে। তারপর ওয়ার্নার ইঞ্জিন রুমের মেঝের একটি উপরের অংশে তুলে দেখতে পায় একটি ছোট হাত। একটা বাচ্চা ছেলের ওই ইঞ্জিন রুমে বসে কাজ করছে। এটি ছিল তানিয়ার ছেলে টিম। টিমকে দেখে কার্টিসের মাথায় একবার সব হিসাব মিলে যায়। সরে এই জায়গায় ঢোকার জন্য তাদেরকে ব্যবহার করা হয়। তখন উইলফোর্ড নির্লজ্জের মতো ব্যাখ্যা করে যে ইঞ্জিনে কিছু জায়গা আছে যেগুলো খুবই সরু, সেখানে যে কেউ যেতে পারে না। সেই অংশগুলোতে কোনো সমস্যা হলে ছোট বাচ্চাদেরকে ব্যবহার করা হয়। এই সময় উইলফোর্ডের মধ্যে কোনো অনুশোচনা কাজ করে না। কার্টিস আর কোনো কথা না বাড়িয়ে সোজা টিমকে বাঁচাতে ইঞ্জিনের ভিতর হাত ঢুকিয়ে দেয়। সেই সময় ইঞ্জিনে এটির ধারালো অস্ত্র দ্বারা কার্টিসের হাতটি কেটে যায়। এত কিছু পরেও কার্টিস থেমে থাকেনি। অনেক চেষ্টার পর সে ফাইনালি টিমকে ওপরে তুলে নিয়ে আসে। তারপর উইলফোর্ড এবং কার্টিসের মধ্যে এক বিশাল লড়াই। যে লড়াইয়ে উইলফোর্ড আহত হয়, ঠিক সেই ফাঁকে ওয়ার্নার সুযোগ পেয়ে কর্নালগুলোকে একসাথে আগুন ধরে দেয়। কার্টিস টিমকে আঁকড়ে ধরে সরে যায়, আর এক বিশাল বিস্ফোরণে ইঞ্জিন বাস্ট হয়ে যায়, যার ফলে মুহূর্তে ট্রেনটি অকেজো হয়ে পড়ে থেমে যায়। এই বিস্ফোরণে উইলফোর্ড মারা যায় এবং কার্টিস ও মিনসন এই বিস্ফোরণে মারা যায়। তবে টিমকে বাঁচানো যায়, কেননা কার্টিস তানিয়াকে কথা দিয়েছিল যে সে যেভাবেই হোক টিমকে বাঁচাবে। এরপর আমরা দেখতে পাই ধ্বংসস্তূপের মধ্যে ওয়ার্নার টিমকে নিয়ে বেরিয়ে আসছে। এবারে তারা প্রথমবারের মতো ট্রেনের বাইরে পা রাখে। পায়ের নিচে নরম বরফ দেখে তারা দুইজনে খুব ভয় পেয়ে যায়। ঠিক এই সময় তারা দূরে একটি সাদা ভালুককে দেখতে পায়, যা দেখে তারা বুঝতে পারে পৃথিবী এখন বসবাসের উপযোগী হয়ে উঠেছে। এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটি এখানে শেষ হয়। স্নোপিয়ার্সার শুধু একটি ট্রেনের গল্প না, এটা সোসাইটির ব্রুটালি রিয়ালিটির ছবি।